আমি মোহাম্মদ আলমগীর মিয়া, পদার্থবিজ্ঞান, চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন। আজকে তোমাদের আমি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। সেই চ্যাপ্টারের অন্তর্গত একটা কোশ্চেন দেখাও যে টাউ সমান হচ্ছে পি ক্রস ই, যেখানে পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ই হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সুষম তড়িৎ ক্ষেত্র। তো একটা সুষম তড়িৎ ক্ষেত্রে একটা যদি তড়িৎ দ্বিমেরু ভ্রামক রাখা যায়, একটা সুষম তড়িৎ ক্ষেত্র, ধরো এইদিকে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আমি অঙ্কন করছি। এই সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করালাম। তো এখানে মাইনাস কিউ আর এদিকে প্লাস কিউ তড়িৎ দ্বিমেরু। এই সুষম তড়িৎ ক্ষেত্র ইতে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক তড়িৎ দ্বিমেরুটাকে স্থাপন করলে ওই তড়িৎ দ্বিমেরু যে দুটো চার্জ অর্থাৎ প্লাস কিউ আধানটা তড়িৎ ক্ষেত্র বরাবর কিউ ই পরিমাণ বল অনুভব করবে, আর তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে মাইনাস কিউ আধানটাও কিউ ই পরিমাণ বল অনুভব করবে। এই দুটো বল হচ্ছে সমান কিন্তু বিপরীতমুখী। ফলে এই তড়িৎ দ্বিমেরুটার উপর ক্রিয়াশীল যে বল যেহেতু সমান বিপরীতমুখী, ফলে এরপর নিট ফোর্সটা শূন্য। আমরা জানি যে কোনো দণ্ডে যদি সমান বিপরীতমুখী একটা বল ক্রিয়া করে, তাহলে ওই বলের ক্রিয়ায় এটা ঘুরতে শুরু করে। তো দেখো এখান থেকে আমি এই যে ইটাকে এটাকে বর্ধিত করা হলো, এটাকে বর্ধিত করলাম, বর্ধিত করে এখানে কিউ থেকে এরপর একটা লম্ব অঙ্কন করা হলো। এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, না হলে এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তো এটা এই দৈর্ঘ্যটা হচ্ছে 12। এই যে দেখো এখান থেকে এটা দৈর্ঘ্যটা হচ্ছে 12, সাধারণত 12 দিয়ে সূচিত করা হয়, মানে মিড পয়েন্টটা থেকে এটা হচ্ছে এল আর এখান থেকে এল, তার এটা হচ্ছে 12। এটা যদি 12 হয় আর আমরা ধরেছি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে তড়িৎ দ্বিমেরুটাকে যে স্থাপন করেছি সেটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে থিটা। তো এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। তার মানে হচ্ছে এই যে এসির দৈর্ঘ্যটা হবে 2L সাইন থিটা, 2L সাইন থিটা। এটা কিভাবে হলো দেখো, যে এই যে এটা মনে করো একটা ভেক্টর, তড়িৎ দ্বিমেরু ভেক্টর, এটাকে দুটো অংশে একটা ভাঙালাম, একটা এই দিক বরাবর, একটা এই দিক বরাবর। তো এটা কত হবে কস, তাহলে এটা হচ্ছে 2L কস থিটা, আর এটা খাড়াটা হবে 2L সাইন থিটা। তাহলে এটা যদি 2L সাইন থিটা হয় তাহলে এই দৈর্ঘ্যটা, এটা 2L সাইন থিটা হলে এটাও 2L সাইন থিটা, অতএব এটা হচ্ছে 2L সাইন থিটা, হচ্ছে 2L কস থিটা। তো এবার দেখো 2L সাইন থিটার উপর দুটো সমান ও বিপরীতমুখী বল, একটা কিউই আর একটা হচ্ছে কিউই, পরস্পর বিপরীতমুখী বল ক্রিয়া করছে। ফলে এ দুটো বলের ক্রিয়ায় নিট যে লব্ধি বলটা শূন্য, কিন্তু এই দুটো বলের ক্রিয়ায় এরা এর মধ্যে একটা দ্বন্দ্ব ক্রিয়া করছে, সমান বিপরীতমুখী ক্রিয়া হচ্ছে, এর প্রভাবে এটাকে ঘুরতে শুরু করবে। তো এই যে দ্বন্দ্বের যে ভ্রামক, সেই দ্বন্দ্বের ভ্রামকটাকে আমরা যদি টাউ দিয়ে সূচিত করি, তাহলে টাউ সমান হচ্ছে 2L সাইন থিটা, 2L সাইন থিটা ইন্টু দ্বন্দ্ব সৃষ্টিকারী বল দুটোর মধ্যে যে কোনো একটা, মানে দ্বন্দ্বের ভ্রামক হচ্ছে যে দ্বন্দ্ব সৃষ্টিকারী বল দুটোর মধ্যে যে কোনো একটা, এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে 2L সাইন থিটা হচ্ছে এই দুটো বলের মধ্যে, অর্থাৎ কিউই এবং কিউই এই দুটোর মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 2L সাইন থিটা। দেখো এটা কিন্তু টয়েস এল, এটা এখানে গুণ করলে হবে না, কারণ এটা কিন্তু দ্বন্দ্ব সৃষ্টিকারী বল দুটোর মধ্যে লম্ব নাই। তাহলে এটাকে আমরা কি করলাম, এটাকে পিছন দিকে একটু বর্ধিত করলাম, আর এখান থেকে বিবিন্দু থেকে একটা সরলরেখা লম্ব এখানে অঙ্কন করা হলো। তাহলে এটা এইখানে হচ্ছে, তাহলে হচ্ছে বিসি হলো এই যে কিউই এবং কিউ, এই দুটি যে সমান বিপরীতমুখী বলে এটা লম্ব দূরত্ব, কিন্তু এটা লম্ব দূরত্ব নয়, ওই জন্য এটাকে টানা হয়েছে। তাহলে 2L সাইন থিটা কিউ, তাহলে বলের ভ্রামকটা হচ্ছে দ্বন্দ্ব সৃষ্টিকারী বল, দ্বন্দ্বের ভ্রামকটাকে হচ্ছে দ্বন্দ্ব সৃষ্টিকারী বল দুটোর মধ্যে যে কোনো একটা, এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব, তো 2L সাইন থিটা ইন্টু কিউই। এটাকে যদি আমরা নিই, দেখো 2L কিউ
সাইন থিটা ইন্টু ই। দেখো 2L কিউ এর আগে যেমন তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাহলে এটাকে পি দিয়ে সূচিত করেছিলাম আমরা, তাহলে পিই সাইন থিটা। এটাকে যদি ভেক্টর আকারে লিখি, এটা জাস্ট এখানে খালি মানটা লিখবে, ভেক্টর দিবে না। অতএব লিখবে, অতএব টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে পি ক্রস ই, পি ক্রস ই। দেখো তোমরা বলতে পারো যে এটা হঠাৎ স্যার ইটাকে আগে দিকে না করলে পিটাকে পরে করলে কি হতো, এটা কিন্তু হবে না। কারণ এখানে দেখো যে এই বলের ক্রিয়ায় এটা কোন দিকে ঘুরছে। এই যে মনে করো এটা যদি দণ্ড একটা লাঠি হয়, তাহলে এর এই কিউই এবং কিউই এই বলের ক্রিয়া কিন্তু ঘুরছে এরকম, তাহলে সেটা হচ্ছে কোন ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে এক্সিয়াল যে এক্সিস যে ভেক্টরটা নিচের দিকে হয়। তো এক্সিস ভেক্টরটা যদি নিচের দিকে হয় তাহলে অবশ্যই আমাকে পি এর ডাইরেকশনটা কোনটা, এ টু বি, এটা পি এর ডাইরেকশন। তাহলে পি থেকে ই এর দিকে নিয়ে যাওয়া, ডান হাতের আঙুলগুলোকে প্রসারিত করে দেখো পি থেকে এই দিকে নিয়ে যাচ্ছে, তাহলে এটা বুড়ো আঙুলটা নিচের দিকে কাজ করছে, তাহলে এক্সিস ভেক্টরটা নিচে, তাহলে এর যে ডাইরেকশনটা হচ্ছে অর্থাৎ ক্রস ভেক্টরের যে ডাইরেকশনটা কোনটা নিচের দিকে। আমি যদি এবং এখানে যেহেতু ঘুরছে ক্লকওয়াইজ, তাহলে এক্সিস ভেক্টরটা নিচের দিকে হয়, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে উপর দিকে হয়। তাহলে এটা যেহেতু নিচের দিকে হয়, আর পি ক্রস ই যদি করি এটাও নিচের দিকে হবে, এই জন্য পি ক্রস ই করা হয়। যদি ই ক্রস পি করতাম তাহলে কি হচ্ছে, ক্রস ভেক্টর ডাইরেকশনটা উপর দিকে হতো, অথচ ক্লকওয়াইজ যদি ঘুরলে তাহলে এক্সিস ভেক্টরটা নিচের দিকে হয়। তাহলে ওই জন্য আমরা কী করবো, পি ক্রস ই, টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই। ওকে, আচ্ছা। তাহলে এবার দেখো যদি আমরা এই যে ইকুয়েশনটা আমরা পেলাম টাউ ইজ ইকুয়াল টু পি সাইন থিটা, এটা শুধু ম্যাগনিটিউড। তো যদি আমরা থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে টাউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। অর্থাৎ যদি তড়িৎ দ্বিমেরুটাকে আমরা তড়িৎ দ্বিমেরুর যে এটাকে যদি আমরা তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত করি তাহলে ও কোনো বল অনুভব করবে না। এবার টাউ ইজ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, তাহলে টাউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে পিই সাইন 90, সাইন 90 মানে 1, তার মানে পি, তাহলে সর্বোচ্চ মান। তাহলে সর্বনিম্ন মান টাউ মিন ইজ ইকুয়াল টু 0, আর টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু পি। তাহলে 0 এবং পির মধ্যে মানটা ঘোরাফেরা করে। তো এই হলো তোমার তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এরপরে আমি একটা জিনিস দেখাচ্ছি, যদি চুম্বকের ক্ষেত্রে হয়, দেখো চুম্বকের ক্ষেত্রে একই রকম যদি এটা চুম্বক ক্ষেত্র, তাহলে ই এর পরিবর্তে আমরা বলবো ওটাকে বি দিয়ে সূচিত করব। আর এখানে যেটা পি দিয়ে সূচিত করেছিলাম সেটাকে এম দিয়ে সূচিত করব। অর্থাৎ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে এম, এটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টটাকে পি দিয়ে সূচিত করব, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটাকে এম দিয়ে সূচিত করব, ইলেকট্রিক ফিল্ডটাকে ই দিয়ে সূচিত করব, আর চুম্বক ম্যাগনেটিক ফিল্ডটাকে বি দিয়ে সূচিত। সেক্ষেত্রে তাহলে এক্ষেত্রেও টাউ ইজ ইকুয়াল টু, যদি ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশনটা হতো টাউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে এম ক্রস বি, ঠিক আছে। এটা ম্যাগনেটের ক্ষেত্রে আসতো এম ক্রস বি, আর ইলেকট্রিক্যাল ক্ষেত্রে টাউ ইজ ইকুয়াল পি ক্রস ই। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মাঝে মাঝে পরীক্ষায় থাকে। তারপরে নেক্সট যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো যে এবার একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে। দেখো একটু পরিষ্কারের জায়গায় আমি করছি, একটা সুষম তড়িৎ ক্ষেত্র। তো সুষম তড়িৎ ক্ষেত্র এইরকম টানা হলো, মানে সুষম তড়িৎ ক্ষেত্র মানে যেখানে তড়িৎ ক্ষেত্রের মান সব জায়গায়, মানে এই জায়গাগুলো সব জায়গায় তড়িৎ ক্ষেত্রের মান একই রকম হয়। এটা কখন সম্ভব, দুটো প্লেট যদি অত্যন্ত কাছাকাছি রাখা যায়, দুটো পজিটিভ চার্জ, একটা পজিটিভ একটা নেগেটিভ চার্জ প্লেট যদি কাছাকাছি হয়, তাহলে এই পজিটিভ প্লেট থেকে বড় রেখাগুলো নেগেটিভ প্লেটে গিয়ে ঢুকে, তখন কিন্তু এখানে সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। তাহলে এইরকম একটা তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরু ভ্রামককে আমরা মনে করে ধরে রেখেছি, এই তড়িৎ ইলেকট্রিক ডাইপোল মানে তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করেছি। তাহলে এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ আর এটা হচ্ছে প্লাস কিউ চার্জ, এটাকে স্থাপন করেছি। আর ধরে নিচ্ছি ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্রের সঙ্গে এই যে পি ভেক্টরটা আছে, তড়িৎ দ্বিমেরু ভেক্টরটা কত অ্যাঙ্গেল করেছে, থিটা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। এমনিতে স্বাভাবিক অবস্থায় এ কী করবে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক সবসময় তড়িৎ ক্ষেত্র বরাবর নিজেকে সজ্জিত করবে। এটাকে যদি একটা অ্যাঙ্গেলে আমরা স্থাপন করতে চাই, তার মানে ওর মধ্যে একটা টর্ক কাজ করবে, যে টাউ ইজ ইকুয়াল টু, যেমন টাউ ইজ ইকুয়াল টু কত, টর্কের মানটা টাউ ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা। একটু আগে দেখলাম টাউ ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা। হ্যাঁ, তো ক্রিয়াশীল টর্ক, তাহলে থিটা অ্যাঙ্গেলে যদি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে যদি কোনো তড়িৎ দ্বিমেরুকে স্থাপন করা হয়, তাহলে ওই তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক
পিই সাইন থিটা, ঠিক? আচ্ছা, এবার মনে করো এটা সবসময় এটাকে যদি আমি এখন থিটা অবস্থানে না রেখে থিটা প্লাস ডি থিটা অবস্থানে রাখি, অর্থাৎ যদি আরও ডি থিটা সামান্য পরিমাণে অ্যাঙ্গেলটাকে যদি বাড়ানো হয়, তাহলে ধরো এরকম আছে, এরকম একটু সামান্য হালকা অ্যাঙ্গেলটাকে আমি বাড়ালাম। তো এবার এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা প্লাস ডি থিটা। তো থিটা প্লাস ডি থিটা যখন অ্যাঙ্গেলটা বাড়লো, তখন এক্সট্রা আমাকে সামান্য পরিমাণ কাজ করতে হলো, এখান থেকে এখানে গেলে কিছু পরিমাণ কাজ করতে হবে। সেই কাজের সময় দেখো টাওয়ের মানটার, এই যে টাও পি সাইন থিটার মানটার সেরকম কোনো পরিবর্তন হবে না। থিটার মানটা যে খুবই ক্ষুদ্র পরিবর্তন হয়, তাহলে ক্রিয়াশীল টর্কের মানে সেরকম কোনো পরিবর্তন হয় না। তাহলে এই অবস্থায় যদি কৃতকাজটাকে ডিডাব্লিউ বলি, তাহলে যে অবস্থান আছে সে অবস্থান থেকে আরও যদি সামান্য ডিফ্লেক্ট করা হয়, অর্থাৎ ডি থিটা অ্যাঙ্গেলে যদি আরও অ্যাঙ্গেলটাকে বাড়ানো হয়, তখন কৃতকাজ যদি ডিডাব্লিউ বলি, মানে এক্সট্রা যে কাজটা হলো সেটা যদি ডিডাব্লিউ বলি, তা ডিডাব্লিউ ইজ ইকাল টু টাও ইন্টু ডি থিটা। কারণ আমরা জানি যে আবর্ত গতিতে যে কাজটা হয়, অর্থাৎ কোনো, তাহলে এই হচ্ছে টর্ক ইন্টু কৌণিক সরণ। আমরা রৈখিক গতির ক্ষেত্রে কাজটা ডাব্লিউ ইজ ইকাল টু, কাজটা জানি বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। কিন্তু আবর্ত গতিতে কাজটা হবে সেটা হচ্ছে টর্ক ইন্টু কোণ। মানে রৈখিক গতিতে বলের যে ভূমিকা, আবর্ত গতিতে টর্কের একই ভূমিকা। রৈখিক গতিতে সরণের যে ভূমিকাটা, আবর্ত গতিতে কৌণিক সরণের ভূমিকা। এখানে ডি থিটা বলতে এখানে সামান্য পরিমাণ কৌণিক সরণ হয়েছে। তাহলে ডিডাব্লিউ ইজিক্যাল টু টাও ইন্টু ডি থিটা। তাহলে টাওয়ার মানটা এবার বসিয়ে দাও তো, পি সাইন থিটা আর ইন্টু ডি থিটা, পি সাইন থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, এবার মনে করো আমি যদি এটাকে থিটা ওয়ান থেকে মনে করো, এবার যে অবস্থানে আছে সে অবস্থানে মনে করো ধরো থিটা ওয়ান থেকে আমরা থিটা টু অ্যাঙ্গেলে আমরা নিয়ে গেলাম। মানে যে অবস্থা মনে করো থিটা ওয়ান অবস্থানে আছে, এরকম করে ঘুরিয়ে দেখো, এই পেনটা দেখাচ্ছি, এরকম করে ঘুরিয়ে 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 আমি থিটা টু অ্যাঙ্গেলে নিয়ে গেলাম। তাহলে বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য কত হবে? বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য যদি ডব্লিউ হয়, তাহলে ডব্লিউ ইজিক্যাল টু, তাহলে ইন্টিগ্রেশন থিটা ওয়ান থেকে থিটা টু পিই সাইন থিটা ডি থিটা। এটা কেন? যে সামান্য যদি ডি থিটা সরণের জন্য কৃতকার্য যদি পি সাইন থিটা ডি থিটা হয়, তাহলে থিটা ওয়ান থেকে থিটা টু যদি নিয়ে যাওয়া যায়, তাহলে তো মোট কৃতকার্য হচ্ছে ডব্লিউ ইজিক্যাল ইন্টিগ্রেশন থিটা ওয়ান থেকে টু পি সাইন থিটা ডি থিটা। এটা একটা মানে এটাকে ইন্টিগ্রেট করার একটা পদ্ধতি। মানে এটা কিভাবে আমি টোটাল ওয়ার্ক ডানটা বের করব, তাহলে ইন্টিগ্রেশন মেথডের সাহায্যে আমি কিন্তু টোটাল ওয়ার্ক ডানটা একমাত্র বের করতে পারবো। তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেট করি, তাহলে দেখো পি আর এই ইন্টিগ্রেশনের যে সাইন থিটা ডি থিটা, ইন্টিগ্রেশন থিটা ওয়ান থেকে থিটা টু সাইন থিটা ডি থিটা। তো এবার দেখো পিই আর সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, মাস্ট কস থিটা। এবার এটা ব্র্যাকেটে, এটা হচ্ছে লোয়ার লিমিট আর এটা হচ্ছে আপার লিমিট। এবার দেখো এই যে মাইনাসটা আছে না, খুব সহজে এটাকে মানটা না পুট করে আগেই তুমি করবে এই যে মাইনাসটা উঠিয়ে দিয়ে লিমিটটাকে চেঞ্জ করে দেবে। তো আমি মাইনাসটাকে উঠাচ্ছি, সাইনটাকে কস করে দিচ্ছি, শুধুমাত্র মাইনাস ছিল। যখনই আমরা করব সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের থিটা ওয়ানটা উপরে উঠে যাবে আর থিটা টু, অর্থাৎ লিমিটটা আমার চেঞ্জ করবে। এটা তোমরা জানো, এটা ইন্টিগ্রেশনের নিয়ম। তাহলে এটাকে যদি আমরা ভাঙাই, তাহলে আমরা আছি পিই, হ্যাঁ, এখানে হচ্ছে কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু, কস থিটা টু। এটা হচ্ছে ওয়ার্ক ডান। তাহলে আমরা যদি কোনো তড়িৎ ক্ষেত্রে, সুষম তড়িৎ ক্ষেত্রে একটা তড়িৎ দ্বিমেরুকে থিটা ওয়ান অবস্থান থেকে থিটা টু অবস্থানে নিয়ে যাই, তাহলে বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য ডব্লিউ ইজিক্যাল টু পি কস থিটা ওয়ান মাইনাস কস থিটা। এটা যদি চৌম্বক ক্ষেত্রে হতো, চৌম্বক ক্ষেত্র দ্বারা কৃতকার্য, আর এই যে কাজটা হলো সেটা ওর স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকে, মানে কৃতকার্য স্থিতিশক্তিরূপে সঞ্চিত থাকে। এবার তুমি যদি ছেড়ে দাও, তাহলে কি হবে, ও যে জায়গায় ডিফ্লেক্টিং হয়েছে কিনা, আবার ওই রকম ঘুরতে 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 আবার তার স্বাভাবিক অবস্থানে আসে, তখন এটা কি হবে, তড়িৎ ক্ষেত্র দ্বারা এটা কিন্তু কাজ সম্পন্ন হবে। আমরা বহিস্থ এজেন্ট দ্বারা কাজ করছি, তখন কি হবে, এটা নিজে নিজে, তখন এটা মনে করো এই জায়গায় নিয়ে গেলাম, যে স্থিতি সঞ্চিত হবে। এবার তোমার যদি ছেড়ে দেওয়া যায়, তাহলে এটাকে আস্তে আস্তে এরকম করে ঘুরতে 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 আবার তড়িৎ ক্ষেত্র বরাবর নিজেকে সজ্জিত করবে। চৌম্বক ক্ষেত্রের কাছে কি হবে, যদি এটা চৌম্বক ক্ষেত্রে এরকম একই রকম স্থাপন, চৌম্বক ক্ষেত্রের দ্বারা একই রকম সেমভাবে কৃতকার্য ডব্লিউ ইজিক্যাল টু পি এর জায়গায় কী হবে, এম হবে, ই এর জায়গায় হবে বি, আর এখানে কস থিটা ওয়ান মাইনাস কস থিটা টু। ঠিক আছে, এটা এই সমীকরণটা চুম্বক ক্ষেত্রের ক্ষেত্রে আমরা মুখস্থ রাখব। এবার দেখো এরিয়া ভেক্টর, ক্ষেত্র ভেক্টর।
ক্ষেত্র ভেক্টরটা কাকে বলে? ক্ষেত্র ভেক্টরটা ক্ষেত্র হচ্ছে ধরো একটা সামনে কোনো একটা তল আছে, ধরো এটাকে একটু ভালো রকম বুঝো, এই তল আছে, তো এই তলটা খুব ক্ষুদ্র, তো এটাকে আমরা ডিএস দ্বারা সূচিত করলাম, মানে সারফেস এরিয়া, অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসকে আমরা ডিএস দিয়ে সূচিত করতে পারি, মানে এমনি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিএস। এবার এই যে তলটা আছে, তলের দিকে একটা লম্ব একক ভেক্টর আমি কল্পনা করব, এটাকে একক ভেক্টর, ঠিক আছে। তো এই এরিয়াকে দিয়ে মানে একক ভেক্টরটা যদি গুণ করে দেওয়া যায়, তাহলে আমরা একজন ডিএস ভেক্টর, এটা এই ডিএস ভেক্টরটাকে বলা হচ্ছে এরিয়া ভেক্টর। তো এরিয়া ভেক্টরটাকে এই যে তীরটা যেটা আমরা অঙ্কন করলাম, এই তীরটা হচ্ছে এই ক্ষেত্রফলের মান, এই যে এই ক্ষেত্রফল, মনে করে এই ক্ষেত্রফলটার কিছু একটা তো মান আছে, ওই মানটা তীরটার যে দৈর্ঘ্য দিয়ে সূচিত করা হয়, আর এই তলের সঙ্গে লম্ব দিক বরাবর একক ভেক্টরটা, তো ওর মানটাকে ডিএস বললাম, আর ওর লম্ব দিক বরাবর যে ইউনিট ভেক্টরটা সেটাকে এন দিয়ে যদি গুণ করে দিই, তাহলে ম্যাগনিচিউড থেকে যদি একক ভেক্টর গুণ করা হয়, তাহলে ভেক্টর পার ডিএস, তাই এটাকে হচ্ছে এরিয়া ভেক্টর। তো এরিয়া ভেক্টরে হচ্ছে কোনো ক্ষুদ্র পৃষ্ঠতলের উপর বাইরের দিকে লম্বভাবে অঙ্কিত ভেক্টরের দৈর্ঘ্য তলটির ক্ষেত্রফলের সমান হলে ভেক্টরটিকে ওই তলটির ক্ষেত্র ভেক্টর বলে। কথাটা বোঝা গেল? যে কোনো ক্ষুদ্র পৃষ্ঠতলের উপর, ধরো একটা ক্ষুদ্র একটা পৃষ্ঠতল আছে, কোনো ক্ষুদ্র পৃষ্ঠতলের উপর বাইরের দিকে লম্বভাবে হ্যাঁ একটা ভেক্টরকে অঙ্কিত করলাম, একটা ভেক্টর মনে করে এরকম অঙ্কিত করা হলো, এর দৈর্ঘ্য তলটির ক্ষেত্রফলের সমান হলে, মানে এর দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা যা হলো তলটির ক্ষেত্রফলের যদি সমান হয়, ভেক্টরটিকে ওই তলটির ক্ষেত্র ভেক্টর বলে। আবার বলছি দেখো, যে কোনো একটা জায়গা, মনে করো এটা একটা তল আছে, এর দৈর্ঘ্যটা খুবই ক্ষুদ্র, আর এর লম্ব দিক বরাবর বাইরের দিকে একটা আমরা ভেক্টর কল্পনা করব, সেটা হচ্ছে ডিএস ধরো ভেক্টর। তো এই ভেক্টরটার এই লাইনটার দৈর্ঘ্য যদি ক্ষেত্রফলটাকে সূচিত করে, ক্ষেত্রফলটা মনে কর ধরো 0.1 মিটার স্কোয়ার বা সেন্টিমিটার, এটা মিটার স্কোয়ার, তো যদি এই দৈর্ঘ্য লাইনটার দৈর্ঘ্য যদি 1 মিটার হয়ে যায়, মানে ম্যাগনিচিউডটা হচ্ছে 0.1 যদি হয়ে যায়, এবং দিকটা তো লম্ব দিক বরাবর, তাহলে ডিএসটাকে বলা হয় এরিয়া ভেক্টর বা ক্ষেত্র ভেক্টর। এবার দ্বিতীয় আমি এটা তোমাদেরকে বলছি যে ইলেকট্রিক ফ্লাক্স। হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স? তো ইলেকট্রিক ফ্লাক্স হচ্ছে, ফ্লাক্স মানে এরকম প্রবাহ, ধরো একটা তল আছে, ধরো একটা কোনো তলের ভিতর দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা পাস করে, তড়িৎ বলরেখা যে পাস, তাহলে বলে তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। তো এখানে তড়িৎ বলরেখা বলতে বোঝাচ্ছে কাল্পনিক কতগুলো রেখা যেটা পজিটিভ প্লেট থেকে নেগেটিভ প্লেটের দিকে যায়, কল্পনা করা হয়। বা কোনো একটা চার্জ যদি তড়িৎ ক্ষেত্রে ইউনিট পজিটিভ চার্জ যদি ছেড়ে দেওয়া রাখা যায়, ইউনিট পজিটিভ চার্জ যেদিকে বল অনুভব করে সেদিকে কাল্পনিক রেখা দ্বারা কল্পনা করলে সেটাকে তড়িৎ বলরেখা বলা হয়। তো এখানে মনে করো একটা তড়িৎ ক্ষেত্র, তো তড়িৎ ক্ষেত্রের ভিতর দিয়ে প্রচুর তড়িৎ বলরেখা যায়, তো এই তলটার ভিতর দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা পাস করে তাকেই বলা হয় তড়িৎ ফ্লাক্স। তো কোনো ক্ষেত্রের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখাকে ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স বলা হয়। তো এবার মনে করো, ধরো এটা হচ্ছে ডিএস, এটা এর ক্ষেত্রফলটা ডিএস, ঠিক আছে। এবার এর যদি ডিএস হয়, তো এদিকে মনে করো এটাকে এরিয়া ভেক্টর দিয়ে সূচিত করলাম, এই যে দেখো এর লম্ব তল বরাবর, তাহলে এইটা ডিএস হচ্ছে ক্ষেত্র ভেক্টর, এই তলটার ক্ষেত্রফলটা এই দিক বরাবর। এবার মনে করো এর একটা উপাংশ নিলাম, কোন দিকে, যেদিকে আছে সেদিকে নিব। তো এর সঙ্গে যদি এই অন্তর্ভুক্ত কোণটা যদি থিটা হয়, আমি একটু বড় করে না হলে দেখাচ্ছি, এইটা এইরকম একটা তল আছে, ধর এইরকম একটা তল আছে, আর এদিকে তড়িৎ ক্ষেত্র আছে। তো এবার মনে কর এই তলটার এরিয়া ভেক্টরটাকে আমি এদিকে দেখাচ্ছি, এটাকে ডিএস, এটা ডিএস ভেক্টর, ঠিক আছে। এটা তো এইটা তড়িৎ ক্ষেত্রের সঙ্গে এই তলের ক্ষেত্র ভেক্টর অর্থাৎ ডিএস, তা মনে করো অন্তর্ভুক্ত কোণ থিটা। তো থিটা যদি হয়, তাহলে ডিএস যে ভেক্টরটা, এর বরাবর উপাংশটা কত, ডিএস কস থিটা, ঠিক আছে।
তো একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যতগুলো বলয়াকার পাস করে তাকে তড়িৎ ক্ষেত্র বলা হয়, ই দিয়ে সূচিত করা হয়। তাহলে এই তলের ভিতর দিয়ে ডিএস তলের ভিতর দিয়ে মোট তড়িৎ কত বলয়াকার হয়েছে, ডিএস কস থিটা ডিই ই ইন্টু ডিএস কস থিটা, ই ডিএস কস থিটা, কস থিটা। এটা যদি ই ডিএস কস থিটা যদি আমরা ভেক্টর আকারে প্রকাশ করি, তাহলে ই ডট ডিএস, মানে ডট ভেক্টরটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব, ডট, যেটা ডট হচ্ছে সেটাকে আমি ই ডট ডিএস। তাহলে এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, এই তড়িৎ ফ্লাক্সকে ফাই দিয়ে সিদ্ধান্ত, ফাই ইজিক্যাল ই ডট ডিএস, ফাই ইজিক্যাল টু, এটাকে ফাই না করে ডিফাই করে দাও, যেহেতু ডিএস, তো ডিফাই ইজিক্যাল ই ডট ডিএস, এটা মুখস্থ রাখবে, তড়িৎ ফ্লাক্স ডিফাই ইজিক্যাল টু ই ডট ডিএস। ঠিক আছে, কোনো বদ্ধ তলের ভিতর দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে এটা তো কোনো বদ্ধ তল যদি হয়, তাহলে কোনো বদ্ধ তল যদি ফাই হয়, মোট তড়িৎ ফ্লাক্স হবে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন ক্লোজ ফর ই ডট ডিএস, ই ডট ডিএস। কোনো বদ্ধতল বলতে মনে করো, ধরো একটা গোলক নিচ্ছে, তো গোলকের মনে করো ক্ষুদ্র একটা তল এটা একটা ডিএস জন্য, তো এই ডিএস এর ভিতর দিয়ে কতগুলো যাচ্ছে, ডিএস এর ভিতর দিয়ে যাচ্ছে ডিফাই ইজিক্যাল ই ডট ডিএস, তাহলে টোটাল সারফেসের ভিতর দিয়ে কত যাবে, তাহলে সারফেস ইন্টিগ্রেশন করতে হবে, এরকম করে একটা গোল দাগ, এটা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন, তো এরকম করে এরকম দেওয়ার পর এরকম করে ঘিরে দেবে এখানে এস, তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন বোঝা মানে তাহলে ই ডট ডিএস এটা হচ্ছে ক্লোজ সারফেস, এটা ফাই। তাহলে কোনো বদ্ধতলের ভেতর দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স ফাই ইজিক্যাল টু ই ডট ডিএস। এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে ভোল্ট মিটার, মনে রাখবে এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে ভোল্ট মিটার, ভোল্ট মিটার বা নিউটন মিটার স্কোয়ার পার কুলম, বা অবলিক নিউটন মিটার স্কোয়ার পার কুলম মাইনাস 1। ঠিক আছে, এবার এখন প্রশ্ন হতে বলে যে স্যার এটা আবার কিভাবে হলো, তো দেখো এটা এই জন্য হচ্ছে যে ই এর এককটা কি, ই যে এখানে কত আছে ই ডট ই ইন্টু ডিএস, তো ই এর একক কত হচ্ছে ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার। সারফেসের এককটা কি মিটার স্কোয়ার, তাহলে মিটার একটা কেটে দাও, তাহলে কি হলো ভোল্ট পার মিটার, ভোল্ট, ভোল্ট মিটার হলো। তাহলে এসআই পদ্ধতি এর একক ভোল্ট মিটার বা নিউটন মিটার স্কোয়ার কুলম মাইনাস 1। ঠিক আছে, আজকে এখান থেকে তাহলে এটা থাক, হ্যাঁ।